উৎসভিত্তিক এই চমৎকার আলোচনায় স্বাগতম। আজ আমরা ইতিহাস ঘেঁটে এমন এক অবিশ্বাস্য কালানুক্রমিক যাত্রায় বের হব যা শুনলে রীতিমতো অবাক হতে হয়। আমরা গভীরভাবে দেখব কিভাবে ষষ্ঠ শতাব্দীর ধূসর মরুভূমির এক নিঃসঙ্গ মানুষ এমন এক বিশাল আন্দোলনের সূচনা করেছিলেন যা পুরো বৈশ্বিক সভ্যতাকেই একেবারে নতুন রূপ দিয়েছিল। সত্যি বলতে এটি কোনো সাধারণ গল্প নয়, এটি মানব ইতিহাসের সবচেয়ে দ্রুত এবং সম্ভবত সবচেয়ে গভীর রূপান্তরের এক জীবন্ত কাহিনী। চলুন শুরু করা যাক। তো আলোচনার সুবিধার্থে এই বিশাল ইতিহাসকে আমরা 5টি সহজ পর্বে ভাগ করেছি। পর্ব 1 অন্ধকার যুগ ও ভোর, পর্ব 2 মদিনা ও রাষ্ট্রের বিস্তার, পর্ব 3 রাশিদুন যুগ, পর্ব 4 ইসলামী স্বর্ণযুগ এবং পর্ব 5 বাংলায় ইসলামের আগমন। চলুন সরাসরি প্রথম পর্বে চলে যায়। পর্ব 1 অন্ধকার যুগ ও ভোর, মরুভূমিতে স্ফুলিঙ্গ। সপ্তম শতাব্দীর আগের আরব উপদ্বীপের যে চিত্রটা ঐতিহাসিক উৎসগুলোতে পাওয়া যায় তা কিন্তু বেশ ভয়াবহ। ওই সময়টাকে ঐতিহাসিকভাবে বলা হতো জাহিলিয়াত, মানে অজ্ঞতার যুগ। চারদিকে শুধু গোত্রে গোত্রে রক্তের সংঘাত আর শত্রুতা। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে এখানকার বৈপরীত্যটা। একটু ভেবে দেখুন, যে সমাজে নবজাতক কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়ার মতো শিউরে ওঠার মতো প্রথা স্বাভাবিক ছিল, ঠিক সেখানেই হঠাৎ করে ন্যায়বিচার, সমতা আর মানবাধিকারের এক অভাবনীয় বিপ্লবের বীজ বোনা হচ্ছিল। একেবারে আক্ষরিক অর্থেই এক আমূল পরিবর্তন। 570 খ্রিস্টাব্দের কথা। এই বছরটাকে বলা হয় হাতির বছর। ইয়েমেনের শাসক আব্রাহা বিশাল এক বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করে বসল, আর সেই বাহিনীতে ছিল 9টি বিশাল প্রশিক্ষণপ্রাপ্ত যুদ্ধ হাতি। কিন্তু উৎসগুলো বলছে আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে আসা পাখির ফেলা ছোট ছোট পাথরের আঘাতে সেই অহংকারী বাহিনী একেবারে অলৌকিকভাবে ধ্বংস হয়ে যায়। এই ঘটনাটি যেন আক্ষরিক অর্থেই আসন্ন এক বিশাল ঝড়ের বা বলা যায় এক যুগান্তকারী পরিবর্তনের পূর্বাভাস ছিল। আর এই পরিবর্তনের সময়কালটা দেখলে রীতিমতো অবাক হতে হয়। নবী মোহাম্মদের পুরো মিশনটি ছিল অবিশ্বাস্য রকম সংক্ষিপ্ত। 610 খ্রিস্টাব্দে হেরা গুহায় প্রথম অহিলাভ থেকে শুরু করে 632 খ্রিস্টাব্দে তার প্রয়াণ, মাঝখানের সময় মাত্র 23 বছর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 23 বছরে পুরো আরব উপদ্বীপ একেবারে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল। একটি চরম বিভক্ত সমাজ এত দ্রুত একটা অটুট বিশ্বাস আর সুসংগঠিত রাষ্ট্রব্যবস্থায় পরিণত হওয়ার এমন উদাহরণ ইতিহাসে সত্যিই বিরল। পর্ব 2 মদিনা ও রাষ্ট্রের বিস্তার, একটি সমাজ গঠন। মক্কায় প্রবল নির্যাতনের মুখে থাকা একটা আধ্যাত্মিক আন্দোলন কিভাবে 622 খ্রিস্টাব্দে হিজরতের পর মদিনায় গিয়ে আস্ত একটা রাষ্ট্রের ভিত্তি পেল, সেটাই আমরা এখন দেখব। ঐতিহাসিক উৎসগুলো এখানে মদিনা সনদের উপর ভীষণ জোর দেয়। এটিকে বলা যায় মানব ইতিহাসের অন্যতম প্রথম লিখিত সংবিধান। এর সবচেয়ে আকর্ষণীয় দিক কি জানেন? এটি শুধু মুসলিমদের জন্যই ছিল না, ইহুদি এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য পারস্পরিক প্রতিরক্ষার নিশ্চয়তা ছিল এতে। সব সম্প্রদায়ের মধ্যে এমন নজিরবিহীন ধর্মীয় সহনশীলতা আর একসঙ্গে বাঁচার অধিকার ওই সময় ভাবাই যায় না। তবে এই নতুন রাষ্ট্রের শুরুর দিককার টিকে থাকা লড়াইটা মোটেও সহজ ছিল না। পদে পদে ছিল বিশাল সামরিক অসমতা। যেমন ধরুন 624 খ্রিস্টাব্দের ঐতিহাসিক বদরের যুদ্ধ, যেখানে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর তাদের মোকাবেলা করতে হয়েছিল 1000 জনের এক বিশাল সুসজ্জিত মক্কার বাহিনীর সাথে। এবং অবিশ্বাস্যভাবে এই ছোট দলটি জয়ী হয়েছিল। এটা স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে শুধু সৈন্য সংখ্যা নয়, বরং টিকে থাকার তীব্র আকাঙ্ক্ষা আর অটুট বিশ্বাসই ছিল তাদের প্রধান শক্তি। এর পরের সময়টাতে আমরা কৌশলগত বুদ্ধিমত্তা আর অসাধারণ কূটনীতির এক চমৎকার অগ্রগতি দেখতে পাই। 627 খ্রিস্টাব্দে সালমান আল ফারিসির পরামর্শে খন্দকের যুদ্ধে প্রতিরক্ষামূলক পরিখা খননের অভিনব কৌশল। এরপর 628-এ হুদাইবিয়ার সেই অত্যন্ত দূরদর্শী 10 বছরের শান্তি চুক্তি, আর সবশেষে 630 খ্রিস্টাব্দে মক্কার সেই বিখ্যাত রক্তপাতহীন বিজয়। কোনো ধরনের প্রতিশোধ ছাড়াই কাবার 360টি মূর্তি ধ্বংস করে সেখানে সাম্যের ডাক দেওয়া হয়েছিল, একেবারে মাস্টার স্ট্রোক। এরপর আসে 632 খ্রিস্টাব্দ, বিদায় হজের সেই ঐতিহাসিক ভাষণ। নবী মোহাম্মদ এই গভীর ঘোষণাপত্রটি দিয়েছিলেন, যেখানে বলা হয়েছে কোনো অনারবের ওপর আরবের শ্রেষ্ঠত্ব নেই, তেমনি কোনো কালোর ওপর সাদার শ্রেষ্ঠত্ব নেই। আধুনিক বিশ্ব যখন মানবাধিকার নিয়ে কথা বলা শুরু করেছে, তারও শত শত বছর আগেই জাতিগত সমতা আর সর্বজনীন মানবাধিকারের এমন মজবুত কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছিল। ভাবলে সত্যিই অবাক লাগে। পর্ব 3 রাশিদুন যুগ, সাম্রাজ্যের বিস্তার। নবীর প্রয়াণের পর এই সদ্যগঠিত ইসলামী রাষ্ট্রের দায়িত্ব আসে 4 জন খলিফার কাঁধে। 632 থেকে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 4 নেতার শাসনকালকে বলা হয় রাশিদুন যুগ। এই সময়কালটা খেয়াল করলে দেখবেন চরম অভ্যন্তরীণ চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তারা কি অবিশ্বাস্য দ্রুততায় এবং দক্ষতার সাথে রাষ্ট্রের সীমানা বৃদ্ধি করেছিলেন। প্রথম খলিফা আবু বকরের সামনে শুরুতেই এসে পড়েছিল এক বিশাল পরীক্ষা।
রিদ্দার যুদ্ধ বা ধর্মত্যাগীদের বিদ্রোহ। রাষ্ট্রের পতন তখন প্রায় অবশ্যম্ভাবী মনে হচ্ছিল, কিন্তু তিনি খালিদ বিন ওয়ালিদের মতো তুখোড় সেনাপতিদের কাজে লাগিয়ে খুব দ্রুতই বিদ্রোহ দমন করেন। শুধু তাই নয়, নিজেকে নবী দাবি করা ভণ্ডদের প্রতিহত করে পুরো আরব উপদ্বীপকে পুনরায় এক সুতোর গাঁথনিতে ঐক্যবদ্ধ করে ফেলেন তিনি। এরপর আসেন দ্বিতীয় খলিফা ওমর। তার শাসনামলে মাত্র কয়েক বছরের মধ্যেই বিশ্বের ভূ রাজনৈতিক মানচিত্র একেবারে পাল্টে যায়। 637 খ্রিস্টাব্দে জেরুজালেমের শান্তিপূর্ণ প্রবেশ, আর একে একে সিরিয়া, মিশর ও প্রাচীন পারস্য সাম্রাজ্যের বিশাল অংশ চলে আসে তাদের অধীনে। তবে শুধু রাজ্য জয়ই নয়, এই বিশাল এলাকা পরিচালনার জন্য দিওয়ানের মতো অত্যন্ত আধুনিক এবং উন্নত প্রশাসনিক কাঠামোও তারা দাঁড় করিয়েছিলেন। সত্যি বলতে এটা ছিল এক বিশাল প্রশাসনিক উল্লম্ঘন। তৃতীয় খলিফা ওসমানের সবচেয়ে বড় ঐতিহাসিক অবদান হল তিনি সমগ্র মুসলিম বিশ্বের জন্য কোরআনের একটি প্রমিত বা স্ট্যান্ডার্ড পাঠ্য সুনিশ্চিত করেছিলেন। তবে এরপর পরিস্থিতি বেশ ঘোলাটে হতে শুরু করে। চতুর্থ খলিফা আলীর শাসনামলে রাজধানী চলে যায় কুফায়, আর উমাইয়া রাজবংশের উত্থানের ঠিক আগে আগে মুসলিম বিশ্ব জড়িয়ে পড়ে উটের যুদ্ধ ও সিফফিনের যুদ্ধের মতো কিছু মর্মান্তিক এবং জটিল গৃহযুদ্ধে। রাজনৈতিক বিভাজনের এক বেদনাদায়ক অধ্যায় ছিল এটি। পর্ব 4, ইসলামী স্বর্ণযুগ, বিজ্ঞানের নবজাগরণ। 750 থেকে 1258 খ্রিস্টাব্দ, এই সময়টাকে বলা হয় ইসলামী স্বর্ণযুগ। আর এই অভাবনীয় জ্ঞানবিজ্ঞানের নবজাগরণের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল আব্বাসীয় বাগদাদের বাইতুল হিকমা বা হাউস অফ উইজডম। এটি ছিল তখনকার দুনিয়ার সবচেয়ে বড় বুদ্ধিবৃত্তিক কেন্দ্র। পণ্ডিতরা সেখানে শুধু গ্রিক, রোমান, পারস্য বা ভারতীয় জ্ঞান অনুবাদ করেই থেমে থাকেননি, বরং তার ওপর ভিত্তি করে যুগান্তকারী সব মৌলিক গবেষণার জন্ম দিয়েছিলেন। পুরো পৃথিবী যেন জ্ঞানার্জনের এক নতুন স্রোতে মেতে উঠেছিল। এই পণ্ডিতদের কাজের পরিধি দেখলে আক্ষরিক অর্থে মাথা ঘুরে যায়। বীজগণিতে আল খাওয়ারিজমি, চিকিৎসাশাস্ত্রে ইবনে সিনা, আলোকবিজ্ঞানে ইবনে আল হাইথাম, তাদের বৈচিত্র্যময় দক্ষতার ক্ষেত্রগুলো ছিল সত্যিই অসাধারণ। মজার ব্যাপার হল, তাদের এই যুগান্তকারী কাজগুলো পরবর্তীতে অনেক সময় বিকৃত পশ্চিমা নামে ইউরোপে পৌঁছায়, আর সেগুলোই কিন্তু ইউরোপীয় নবজাগরণ বা রেনেসার একেবারে মূল ভিত্তি হিসেবে কাজ করেছিল। এত সব অর্জনের মধ্য থেকে চলুন শুধু একটা নির্দিষ্ট উদাহরণ দেখি। আল জাহরাউই, আধুনিক সার্জারির জনক বলা হয় তাকে। তিনি 30 খণ্ডের আল তাসরিফ রচনা করেছিলেন। তার উদ্ভাবিত সার্জিক্যাল ফোরসেপস, স্ক্যালপেল এবং অভ্যন্তরীণ সেলাইয়ের জন্য সিল্ক বা রেশম সুতোর যে ব্যবহার তিনি শুরু করেছিলেন, তা ইউরোপীয় চিকিৎসকরা পরবর্তী কয়েকশো বছর ধরে হুবহু ব্যবহার করে গেছেন। একবার ভাবুন, 1000 বছর আগের সেই উদ্ভাবন কতটা নিখুঁত ছিল। পর্ব 5, বাংলায় ইসলামের আগমন একটি শান্তিপূর্ণ একীকরণ। এবার চলুন আমরা আমাদের দৃষ্টিটাকে ভৌগোলিকভাবে একটু গুটিয়ে আনি। এতক্ষণ যে বিশাল সাংস্কৃতিক আর আধ্যাত্মিক তরঙ্গের কথা আমরা বলছিলাম, সেটা শেষ পর্যন্ত আমাদের নদীমাতৃক বাংলার উপকূলে কিভাবে এসে পৌঁছাল। ঐতিহাসিক উৎসগুলো কিন্তু একটা বিষয় একদম স্পষ্ট। এই অঞ্চলে ইসলামের আগমন কোনো যুদ্ধ বা তলোয়ারের মাধ্যমে হয়নি। 7ম, 8ম শতাব্দীতে চট্টগ্রাম বন্দরে আসা আরব বণিকদের সততা ও বাণিজ্যের হাত ধরে এর শুরু। এরপর শাহজালাল বা খান জাহান আলীর মতো সুফি সাধকদের পরম মমতা, মানবতা আর ভালোবাসার বাণী এই বিশ্বাসকে এখানকার সাধারণ মানুষের একেবারে হৃদয়ে গেঁথে দিয়েছিল। কোনো ধরনের বলপ্রয়োগ ছাড়াই স্থানীয় ঐতিহ্যের সাথে নতুন এই বিশ্বাসের এমন স্বতঃস্ফূর্ত একীকরণ সত্যি চমৎকার। এর ফলেই গড়ে উঠেছিল আমাদের এক অনন্য বাঙালি মুসলিম পরিচয়। সমতা আর নৈতিকতার ওপর ভিত্তি করে সমাজের রন্ধ্রে রন্ধ্রে গড়ে ওঠা অসংখ্য মসজিদ, মাদ্রাসা আর এই স্বতন্ত্র সাংস্কৃতিক কাঠামো, তা কিন্তু আজও আমাদের সমাজ জীবনের একেবারে মূল ভিত হয়ে টিকে আছে। আমরা আমাদের এই বিস্তারিত আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে এই চূড়ান্ত প্রশ্নটি একটু গভীরভাবে ভেবে দেখার অনুরোধ রাখছি। একটু ভাবুন তো, আমাদের আধুনিক বৈজ্ঞানিক বিশ্বের একেবারে গোড়ার দিকের ভিত্তি থেকে শুরু করে আজকের সর্বজনীন মানবাধিকারের যে ধারণা, তার কতটুকুই আসলে 6ষ্ঠ শতাব্দীর সেই মরুভূমির নিঃসঙ্গ গুহায় শুরু হওয়া যাত্রার উপর দাঁড়িয়ে আছে। ইতিহাস মানে তো শুধু ফেলে আসা অতীতের গল্প নয়, তাই না? এটি আসলে এমন এক জীবন্ত শক্তি যা প্রতিনিয়ত আমাদের আজকের এই আধুনিক বিশ্বকেও রূপ দিয়ে চলেছে।